আমি এখন আছি শান্তা মারিয়াম ইউনিভার্সিটি ক্রিয়েটিভ টেকনোলজি। এই ডিপার্টমেন্টটা হচ্ছে ইন্টেরিয়াল আর্কিটেকচার। এই ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পিতা হাসানের সাথে কথা বলবো, যিনি বিশেষ অবদান রেখেছিলেন জুলাই আগস্টের সেই যোদ্ধাদের সাথে। তিনি অনেক যুদ্ধ করেছিলেন সহপাঠীদের সাথে এবং বিশেষ অবদান রেখেছিলেন 5ই আগস্ট। সেই বিষয়ে কথা বলবো পিতা হাসানের সাথে। হ্যাঁ পিতা, কেমন আছেন? আপনার সাথে আসছি কথা বলার জন্য সেই জুলাই আগস্টের বিজয়ের মুহূর্তটা, যেটা আপনারা উত্তরা থেকে এই গণভবন, শহীদ মিনার পর্যন্ত হাজারো মানুষ সেদিন একই দিকে স্রোত চলছিল। সেই বিষয়ে 18 জুলাই, 19শে জুলাই আরও আন্দোলনগুলোতে আপনি অংশগ্রহণ করেছিলেন, সেই গল্পও শুনবো। কিন্তু সবচেয়ে বেশি গল্প শুনবো আপনার 5ই আগস্টে, কারণ সেদিন আপনার ভূমিকাটা ছিল অনেক বেশি সাহসী এবং আর্মিদের সাথে যে আপনার সাহসিকতাটা ছিল সেটা ছিল খুবই অত্যন্ত দুঃসাহসী এক নারীর ভূমিকা। চলুন আপনার গল্প শুনবো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এত কিছু দেখার পরে ঘরে বসে থাকাটা খুবই ইম্পসিবল ছিল। তো আমি 18 তারিখে যোগ দিই, যেহেতু আমি উত্তরাতে থাকি। বের হওয়ার পরে দেখি যে রাস্তায় আসলে আমার মতো অনেক শিক্ষার্থী যারা আন্দোলনে যোগ দিচ্ছিল, ওখানে না আসলে নোন কারোর দরকার ছিল না, মনে হচ্ছিল যে সবাই আমার পরিচিত। আর আন্দোলনে পুলিশ যে টিয়ারসেল গ্যাস দিচ্ছে বা গুলি ছুটতেছে ওপেনলি, এই ব্যাপারে আমার তেমন আইডিয়াই ছিল না। একটা টিয়ারসেল গ্যাস কি আমার পায়ের সামনে এসে পড়ে। ফার্স্টে আমি বুঝি নাই যে এটা কি। এরপর একটা ভাইয়া লাকিলি ওটাকে সরায় দেয়। আমার ব্যাচমেটরা ছিল, ওরা আমাকে হসপিটালে নিয়ে যায়। আমি ক্রিসেন্টে যাই 18 তারিখে, ওখানে মানে অক্সিজেন দেওয়া হয় আমাকে। এরপর আমি মোটামুটি সুস্থই হই, ওখানে আমি হসপিটালে স্টে করি। দেন হচ্ছে আমার ডিপার্টমেন্টের যে আমার কোঅর্ডিনেটর মাহমুদ হায়দার স্যার, ওনার সাথে আমরা কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি। স্যার 18 নম্বর সেক্টরেই থাকে। উনি ওখান থেকে আসে আমাদেরকে উদ্ধার করার জন্য, বা আমরা যাতে একটু সেফ থাকতে পারি এই ব্যবস্থাটা উনি করে। আমরা যারা ব্যাচমেট ছিলাম বা আমরা যারা হচ্ছে ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ছিলাম, সবাই স্যারের সাথে মেহেরিম ম্যামের বাসায় যাই। ওনার বাসা 7 নম্বর সেক্টরে। ওখানে আমরা শেল্টার নিই, কারণ রাস্তার সিচুয়েশন খুবই বাজে ছিল আর আমরা প্রত্যেকটা স্টুডেন্ট খুব বাজেভাবে আহত ছিলাম। আমারই একটা ফ্রেন্ড আছে মাশফিক, ওর হাতের এখানে হচ্ছে রাবার বুলেট লাগে। তো ম্যাম আর স্যারের উপর আসলে আমরা খুবই কৃতজ্ঞ, কারণ হায়দার স্যার ওই দিন ওভাবে না এসে যদি আমাদেরকে উদ্ধার না করতো, ম্যামের বাসায় যদি আমরা শেল্টার না পেতাম। ম্যামেরই ফ্যামিলি একজন মেম্বার্স আছে যিনি ডক্টর, উনি আমাদের প্রাথমিক চিকিৎসা দেয়। দেন সন্ধ্যা হয়ে যায় আমাদের বাসায় পৌঁছাইতে, স্যার সবাইকে সেফলি বাসায় পৌঁছায় দেয়। 18 তারিখে হচ্ছে আমি ফেসবুকে দেখতে পারি যে মুগ্ধ ভাইয়ার পানি লাগবে, পানির যে ব্যাপারটা। এই ভিডিওটা দেখার পরে মানে আমার মনে হচ্ছিলো যে আমি একদম ট্রমাটাইজড হয়ে গেছি। মানে আমি এমন একটা দেশে থাকি যেখানে আমি আসলে সেফ না। মানে আমি কোথায় থাকতেছি যেখানে মানুষ, মানে আমাদের মতো স্টুডেন্ট যারা আমরা আসলে ভবিষ্যৎ বাংলাদেশের, তাদেরকে এইভাবে গুলি করা হচ্ছে, যা ওপেনলি ফায়ার হচ্ছে, মরে যাচ্ছি স্টুডেন্ট, আমাদের চোখের সামনে মারা যাচ্ছে। তো এইটা আসলে খুবই বেদনাদায়ক ছিল। আমি নিজেকে এরপর থেকে আর ধরে রাখতে পারি নাই। আমার পক্ষে যখনই সম্ভব হয়েছে আমি বের হয়েছি। আমি 19 তারিখেও বের হয়েছি। 19 তারিখ অবস্থা আরও ভয়াবহ ছিল। আপনি বলছিলেন যে মুগ্ধর কথা, মুগ্ধ পানি লাগবে, পানি, এরকম যে সিচুয়েশনটা তখন তৈরি হয়েছিল, সেইটা দেখে কিন্তু অনেকে কেঁদেছিল, যে কারণে অনেক প্রাইভেট ভার্সিটির ছেলেমেয়েরা তখন রাস্তায় নেমে এসেছিল এই একমাত্র মুগ্ধর কারণে। আপনি আসলে এইটা বিষয়টা কীভাবে দেখছেন? আমারও ফার্স্ট হচ্ছে 18 তারিখেই যোগ দেওয়া। ওনার যেই কথাটা ছিল যে পানি লাগবে, পানি, এই ব্যাপারটা মানে আমি সারা রাত আসলে ঘুমাইতে পারি নাই, কারণ আমি 18 তারিখ যেগুলো দেখছি আমার চোখের সামনে, যে স্টুডেন্টদেরকে টিয়ারসেল গ্যাস দিতেছে, ওপেন ফায়ার করতেছে, তারপরে তাদেরকে রাবার বুলেট দিচ্ছে। আমারই ফ্রেন্ড যারা আমার ব্যাচমেট, ওদেরও লাগতেছে, ওরাও ভালোভাবে মানে অসুস্থ হয়ে গেছে, ইনফ্যাক্ট আমিও। তো আমার কাছে এত ট্রমাটাইজড লাগছে, আমার কাছে জাস্ট মনে হয়েছে আমি এমন একটা দেশে থাকি যেখানে আমি আসলে সেফ না। যারা নিজেদের দাবির জন্য কিছু একটা বলতে গেলে তাদেরকে ওপেনলি ফায়ার করা হচ্ছে। আর যারা স্টুডেন্ট, যাদের বয়স অনেক কম, যারা আমাদের ভবিষ্যৎ, আশায় ছিল, তারাও কি সেফ ছিল? তারাও সেফ ছিল না, তারাও মারা গেছে। তো এরপর থেকে আমার জার্নিটা শুরু হয় আন্দোলনের। 19 তারিখে তো খুবই ভয়াবহ অবস্থা ছিল, 18 তারিখের থেকেও বেশি। আমরা সেক্টরের মধ্যেই ছিলাম, আমরা সেক্টর থেকে বেরিয়ে হতে পারতেছিলাম না। আমরা যতবারই হচ্ছে মেন রোডে উঠছি ততবারই ফায়ার দিচ্ছে, ততবারই অবস্থা খারাপ। মানে আমার কাছে মনে হচ্ছিল কি ভাইয়া, মানে আমি আমার জীবনটা হাতে নিয়ে দৌড়াচ্ছি।
যে কোনো টাইমে মারা যাব। তখন আর কি আমার বাবা আমাকে ফোন দেয়, আমার বাবা ফোন দিয়ে বলতেছে যে আম্মু তুমি বাসা থেকে একদমই বের হবা না, কারণ আমি এখানে ব্যাচেলার থাকি, তাদের টেনশনটা আরও বেশি ছিল। মানে তুমি যদি আমার বাবা হও আর খুব আদর্শ বাবা হও, কারণ আমি তোমাকে আমার আদর্শ হিসাবে দেখি, তুমি আমাকে কখনোই বলবা না যে তুমি আন্দোলনে যোগ দিবা না, তাহলে তুমি আমার মনে হয় তুমি তোমার দায়িত্ব পালন করতে পারবা না কখনো, তুমি ব্যর্থ বাবা। আর আমি কখনোই চাই না যে আমার বাবা একজন ব্যর্থ বাবা হয়ে থাকুক আমার কাছে সারা জীবন। তো যখন আমি আমার বাবাকে এই কথাগুলো বলছিলাম, তখন বাবা আমাকে আর কোনো কথাই বলে না। আমার বাবা বলছিল ঠিক আছে তুমি আন্দোলনে যাও, কিন্তু তুমি সেফ থাইকো, কারণ তুমি আমার সন্তান, তোমার কিছু হয়ে গেলে আমি ঠিক থাকতে পারবো না। আমার বাবা মার উপরে কর্তব্য আছে, কিন্তু আমার কাছে তো এইগুলো তখন অনেক তুচ্ছ মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমাকে আন্দোলনে যাইতে হবে, আমার আরও 2টা বোন আছে, আমি মারা গেলে তারা আছে, সমস্যা নাই। কিন্তু যাদের একটা সন্তান আছে, সে একটা সন্তান মারা গেছে, সেই বাবা মার আসলে কী অবস্থা। আমি আমার বাবা মার উপর অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে এই স্বাধীনতাটা দিছে। এটা ছিল 19 তারিখের ঘটনা। এরপরে তো আমাদের নেট অফ হয়ে যায়, আমরা যেভাবে পারি আন্দোলনে যোগ হয়েছি, কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই, তারপরেও রাস্তায় নেমে গেছি। 19 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, 4 তারিখেও কিন্তু উত্তরাতে বড় ধরনের একটা ম্যাচাকার হয়েছিল। আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ ওরা কিন্তু সশস্ত্র হয়ে হামলা করেছিল, যেটা ওরা হেলমেট পরে দামি দামি অস্ত্র, দেশীয় অস্ত্র, এইসব জিনিস নিয়ে কিন্তু 4 তারিখে উত্তরাতে আসছিল। সেই সময়টা আপনি কিভাবে কাজ করেছিলেন এবং ওই সময়টা আপনাদের অবস্থানটা কোথায় ছিল সেটা একটু বলবেন। 4 আগস্টের যে ব্যাপারটা ছিল, ওই দিনটা ছিল খুবই ভয়াবহ, কারণ উত্তরার ভিতরে এই পরিমাণে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছিল, মানে ছাত্রলীগের ছাত্ররা, তারপরে মানে সব মিক্সড হয়ে গেছিলো। এই জমজম টাওয়ারে এসে দেখি যে অনেক স্টুডেন্ট ওখানে দাঁড়ায় আছে। তো আমার আসলে কোনো আইডিয়া ছিল না যে ওনারা স্টুডেন্ট নাকি ছাত্রলীগের ছাত্ররা। সবাই হেলমেট পরা ছিল, হাতে অনেক বড় লাঠি ছিল ওদের, পুলিশও ছিল, ওনারা একসাথেই ছিলেন। তো আমি ওখানে রিক্সাটা থামাইছি, আমার এখনও মনে আছে। আমি বলছি মামা আপনি এখানেই রাখেন রিক্সাটা। তো ওখানে সবাই ছেলে ছিল, কোনো মেয়ে ছিল না। আমি ভাবছি যে ওনারা আমার মতো স্টুডেন্ট, আন্দোলনে যোগ দিবে। তখন আর কি সবাই আমার দিকে এমনভাবে তাকাইছে, ভাই আমার না ওই তাকানো আমি কখনো ভুলবো না, আমার এত ভয় লাগছে। তখন আমাকে রিক্সাওয়ালা মামা বলে যে মামা আপনি এখানে কেন নামবেন, আপনি যদি আন্দোলন করেন আপনাকে অন্য জায়গায় নিয়ে যায়, কারণ এখানে নামলে তো আপনি শেষ। তো তখন আমি বুঝতে পারছিলাম যে আজকের দিনটা আরও ভয়াবহ হতে চলতেছে, কারণ ওখানে আমি কম হলেও 50 থেকে 60 জন ছাত্রলীগের ছাত্রদের দেখছি। ইভেন তাদেরকে আমি কিভাবে চিনছি, তারা পুলিশের সাথে ছিল, তারা হেলমেট পরা ছিল, হাতে বড় অস্ত্র ছিল। এখন নর্মাল স্টুডেন্টদের কাছে কিন্তু এরকম অস্ত্র ছিল না ভাইয়া। আমরা যারা নর্মাল স্টুডেন্ট ছিলাম, যারা রাস্তাঘাটে ইট পাচ্ছে ইট নিচ্ছে, পাথর পাচ্ছে পাথর নিচ্ছে, বা কোনো লাঠি, গাছের ডাল, এটাই তাদের হাতে ছিল। কিন্তু এরকম সাজানো লাঠি এটা স্টুডেন্টদের পক্ষে পাওয়া, একই রকম একই ডিজাইনের, এটা পাওয়া সম্ভব না। তো তখন আমার সেন্স কাজ করে যে না, এরা তো আসলে স্টুডেন্ট না। এরা ওখান থেকে আমি টার্ন করে বিএনএস আমাকে নিয়ে যায় রিক্সাওয়ালা মামা। দেন আমি আমাদের যারা সহপাঠী ছিল, যাদের কাউকে আমি চিনতাম না, কিন্তু ওই টাইমে আমার মনে হচ্ছে এদের থেকে আপন আমার এখন আর কারণ নাই, কেউ নাই, আমি ওদের মাঝখানে সেফ। তো তখন আমি ওদের সাথে আন্দোলনে যোগ দিই। এটা খুবই কষ্টের সাথে আমাকে বলতে হচ্ছে, আমরা যে সেক্টরের মধ্যে ছিলাম, ম্যাক্সিমাম সেক্টরের বিল্ডিংয়ের গ্যারেজের গেটগুলো বন্ধ ছিল। আমরা কোথাও যে শেল্টার নিব এরকম কোনো সিচুয়েশন আসলে ছিলই না। টিয়ার সেল গ্যাস দিচ্ছে, বন্দুকের গুলি, মানে কি একটা ন্যাসাকার অবস্থা। কে স্টুডেন্ট, কে যে ছাত্রলীগের সাথে অ্যাড আছে, এদেরকে আমরা চিনতেছিও না। ওই দিনের আন্দোলনটা আরও বেশি ভয়াবহ ছিল। আমার কাছে ওই দিন মনে হয়েছে আমি মনে হয় না আমি আর সারভাইভ করতে পারবো। আজকে যদি আমি সারভাইভ করে যাই, কালকে আমি অবশ্যই আসবো, কারণ কখন আমার আর জীবনের ভয়টা ছিল না। তো 4 তারিখটা আসলে অনেক জঘন্য ছিল, ওইটা আমি আসলে এক্সপ্লেনও করতে পারবো না, ওটা আমার শুধু চোখেই ভাসতেছে। 4 তারিখটা তো খুবই ভয়াবহ ছিল, কিন্তু 5 তারিখটা খুবই কঠিন ছিল। কারণ আমি যখন মেন রোডে উঠি তখন আমি দেখি ওখানে কোনো পুলিশ নাই, কারণ আমি দেখি ওখানে সব সেনাবাহিনী আমাদের সাপোর্টে আছে কিছুটা, মানে পুলিশদের মতো ওরকম না। তো কারণ পুলিশরা টোটালি আমাদের সাপোর্ট করে নাই ওই টাইমে, ওনারা আমাদের বিপক্ষেই ছিল। আর সেনাবাহিনীদের থেকে আমাদের একটু আশা ছিল ওই সিচুয়েশনে। তো ওনারা না তার কাটা দিয়ে পুরো রোডটা ব্লক করে রাখছিল। তো আমরা স্টুডেন্টরা আমরা অনেক স্টুডেন্ট ছিলাম, প্রায় 50-60 জন, অনেক বড় একটা বাহিনী। তো আমরা যখন যাই, বিএনএসের উপরে সারিবদ্ধভাবে আমাদের সেনাবাহিনীরা দাঁড়ানো ছিলেন। ব্রিজের নিচেও খুবই সারিবদ্ধভাবে ডিসিপ্লিন মেনটেন করে ওনারা আর্মস নিয়ে দাঁড়ায় আছে। আর ব্রিজের 2 পাশেও আমরা যে সিঁড়ি দিয়ে উঠে ওখানেও।
আর রাস্তার মাঝখানে ব্লক করা ছিল, আর ওনারাও ছিলেন হচ্ছে উপরের দিকে আকাশের দিকে ফায়ার দিচ্ছিল। তো আমরা না তখন আর ওই জিনিসটা ভয় পাচ্ছিলাম না, কারণ গুলির সাউন্ডে আমরা খুবই অভ্যস্ত হয়ে গেছি ততদিনে। তো আমি দেখি কি স্টুডেন্টরা সবাই হচ্ছে রাস্তায় বসে ওই যে আন্দোলন করতেছে, আমাদেরকে যেতে দেন। একটা স্লোগান ছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, আমরা সবাই গলা ছেড়ে এটা বলতেছি। প্রায় 2-3 মিনিট বা 5 মিনিটের মতো আমিও বসছি আমার যারা সাথে ছিল স্টুডেন্ট ওদের সাথে। আমার ওই টাইমে না হঠাৎ মনে হয়েছে যে আমি আসলে রাস্তায় বসে স্লোগান দিতে আসি নাই, আমি এখানে আসছি নিজের অধিকারের জন্য লড়াই করতে, যাদেরকে অন্যায়ভাবে মারা হচ্ছে এটা যে ঠিক না চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য, যে আমরা আমাদের দাবির জন্য রাস্তায় নামতেও পারি, জীবনও দিতে পারি, আমরা লড়াইও করতে পারি। এখানে বসে স্লোগান দেওয়া আসলে আমার কাজ না। তখন আমার কাছে মনে হয়েছে যে আমাকে এখন হাত জোর করে তাদের দিকে আগাইতে হবে। তখন আমি হাত জোর করে তাদের দিকে আগানো শুরু করি যে আমি আপোষে আছি, আমি আপনাদের বিপক্ষে না, আপনি প্লিজ আমাকে ফায়ার করবেন না, বা আমাদের মতো ভবিষ্যৎ যারা তাদেরকে ফায়ার করে মারবেন না, কারণ আর্মিদের উপর আমার সবসময় একটা আস্থা ছিল। আসলে ওই সিচুয়েশনে ওনারাও অনেকটা বাধা, ওনাদেরও আসলে আমি ফল্ট দিব না। তা আমি এরকম যখন আগাচ্ছিলাম, আমি এক পা আগাচ্ছি, আমার থেকে ঠিক 1 হাত বা 2 হাত দূর থেকে ফায়ার করতেছে, যেটা আমাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে নাই, কিন্তু আমার সামনে মানে এত বিকট শব্দ ছিল যে আমি দেখতেছি আমার এক হাত সামনে হচ্ছে ফায়ার করতেছে, মানে একটা ফায়ার হচ্ছে আর আমি কেঁপে উঠতেছি, কিন্তু আমি আমার পা থামাই নাই, আমি আমার হাঁটা থামাই নাই। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে আমাকে বের হইতে হবে। তো একটা টাইমে যখন আমি ওনাদের সামনে যাই, ওনাদেরকে রিকোয়েস্ট করতেছি, দেখেন আমরা আপনাদের সাথে আছি, আমাদেরকে যেতে দেন, আমাদের দাবির জন্য আমাদেরকে লড়তে দেন। আমি একটা টাইমে একটা আর্মির পা জড়ায় ধরি, আমি বলি যে স্যার আপনারা আসলে কি করলে মানবেন বা কি করলে বুঝতে পারবেন যে আমরা কতটা অসহায়। তখন আমি ওনার পা জড়ায় ধরছিলাম, উনি আমাকে বারবার বলতেছিল যে আপু সরেন পা ছাড়েন। একটা সার্টেন টাইমে আমি যার পা জড়ায় ধরছি যে আর্মির, স্যারের চোখের দিকে যখন আমি তাকাই, তখন আমি দেখেছি ওনার চোখেও পানি। উনি একজন আর্মি হয়েও কতটা অসহায়, মানে আমার কাছে তখন এটাই ফিল হয়েছে যে আমি তো নাগরিক, কিন্তু ওনার হাতে পাওয়ার আছে, তারপর উনি কতটা অসহায় যে উনি ওনার ইমোশনস কন্ট্রোল করে উনি ওনার দায়িত্ব পালন করতেছে। তো ওনারা আমাদেরকে বারবার বলতেছিল যে আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখেন, আমরা কখনোই আপনাদের উপরে গুলি ছুড়ব না, আপনারা আমাদের সন্তানের মতো। তখন আমি আরও বেশি সাহস পাই, আমি ওনার পা ছাড়ি না যতক্ষণ না পর্যন্ত উনি আমাদেরকে ছাড়ে। ফাইনালি আর্মিরা সরে যায়, আমাদেরকে প্লেস করে দেয় যাতে আমরা আগাইতে পারি সামনের দিকে। আমরা সবাই সামনের দিকে আগাইতে পারছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে এয়ারপোর্টেও সেম অবস্থা, সেনাবাহিনীরা ঘেরাও করে রাখছিল। তখন আমরা একই কাজই আবার হচ্ছে রিপিট করি, ওনারা তখন আমাদেরকে ছেড়ে দিছে। কিন্তু এটা আমার কাছে সবথেকে প্রাউড মোমেন্ট আর খুশির ব্যাপার হচ্ছে, আমি যত কষ্টই হোক না কেন আমি গণভবন পর্যন্ত আসলে গেছিলাম। তো ওখানে মানুষ এত বেশি ছিল, মানে আমাদের শুধু হাঁটাই লাগছে, আমার পা ব্যথা করতেছে, আমি হাঁটতে পারতেছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সবাই আমাকে হাঁটাই নিয়ে যাচ্ছে। তো আমরা ওখান থেকে হাঁটি, কিছুটা রিক্সা, কিছুটা হাঁটা, এভাবে করতে করতে আমি ফাইনালি হচ্ছে গণভবনে পৌঁছাই। ওখানে যাওয়ার আগে যখন আমি শাহবাগে যাই, তখন আমি শুনতে পারি যে আমরা আসলে যেই দাবির জন্য আন্দোলন করতেছিলাম, যখন মানে স্বৈরাচারের পতন হয়েছে, ফাইনালি কথাটা শুনতে পারি। আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাই, এটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার যে আমরা আন্দোলন করছি, নিজেদের অধিকারের জন্য লড়াই করছি, ফাইনালি আমরা জিততে পারছি। এই দিনটা আমাদের কাছে অনেক মেমোরেবল একটা দিন, কিন্তু আমার কাছে মনে হয় যে বিজয় আমাদের 1971 সালেই হয়েছে, আমরা স্বাধীন হয়েছি ওই দিনেই, ওইটাই আমাদের স্বাধীনতার দিন 1971 সাল। আর 5ই আগস্ট হচ্ছে আমার কাছে পার্সোনালি যে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করছি, আমরা একটা বিজয় হাসিল করছি, কিন্তু স্বাধীন আমরা অনেক আগে থেকে, আমরা স্বাধীন নাগরিক। এই জুলাই মাস আর 5ই আগস্ট তারিখ পর্যন্ত এই পুরো একটা মাস বা কিছুটা দিন আমাদেরকে শিখাই গেছে যে নিজেদের দাবির জন্য আমরাও লড়তে পারি। বাঙালি যে নিজের দাবির জন্য লড়তে পারে এটা আবারও প্রমাণিত হয়েছে। তো এটা আমার জন্য স্বাধীনতার দিন তো না, কিন্তু বিজয়ের একটা দিন, কারণ স্বাধীনতার দিন আমার কাছে 1971, ওইটাই ওই দিন আমরা স্বাধীন হয়েছি। তো এই জিনিসটা আমি সবাইকেও ক্লিয়ার করতে চাই। অনেকেই বলে যে আমরা স্বাধীন হয়েছি, আসলে আমরা আমাদের দাবির জন্য লড়াই করছি, আমরা বিজয় হাসিল করছি, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বাধীন আমরা 1971 সালেই হয়েছি। কালের কণ্ঠের মাধ্যমে আমি আমার অনুভূতিগুলো প্রকাশ করতে পারতেছি, বা আমি নিজে চোখে যেটা দেখছি আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি।
আমার থেকে অনেক বেশি অবদান অনেকেই রাখছে, যাদের হয়তো ছবি ভাইরাল হয় নাই বা ছবি তোলা হয় নাই, যার কারণে তাদেরকে হয়তো কেউ খুঁজে বের করে নাই। সামহাও বা লাকিলি আমার ছবি বা কালের কণ্ঠের কাছে, যার কারণে আমি একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছি। যাদের অবদান ছিল স্বৈরাচার পতনে, তাদের কাছে এই দেশ সারা জীবন কৃতজ্ঞ থাকবে। যারা শহীদ হয়েছে তাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ তারা না থাকলে, তাদের এই আত্মত্যাগ না থাকলে আমরা আজকে এই অবস্থানে কখনোই দাঁড়াইতে পারতাম না। আর আমার কাছে আমার এখন এইটাই চাওয়া, এই দেশের সরকার হোক বা দেশের জনগণের কাছ থেকে, যে যেহেতু একটা স্বৈরাচারের পতন হয়েছে, আমরা নতুনভাবে আবার নিজেদের অধিকারের জন্য লড়াই করতেছি। আমরা অবশ্যই চেষ্টা করব দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার। আগে নিজেকে ঠিক করতে হবে, তারপরে না দেশ ঠিক হবে। তো আমরা কাউকে দোষ না দিই যে কেউ আসছে এটা করতে পারে নাই, সেটা করতে পারে নাই। আমার মনে হয় যে নিজেদের আগে ঠিক হওয়া উচিত, তারপরেই দেশটা আরও সুন্দর হবে।